আনহেল দি মারিয়ার অভাব পাস পূরণ করতে পারবেন কেন? ইউরোপিয়ান টিমগুলোর অ্যাগেনস্টে খেলে আর্জেন্টিনা কিন্তু বিপদে পড়ে যায়। আপনি একটু পর্তুগালের মিডফিল্ড দেখেন, ব্রুনো ফার্নান্দেস, সিলভা, তারপর হচ্ছে আপনার ভিতিনিয়া। আমরা বিশ্বকাপ নিয়ে অনেকটাই আলোচনা করছিলাম পুরোটা সময় জুড়েই। আর্জেন্টিনার স্কোয়াড দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তো এটা নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে হাসান মাহদি, আপনার কাছে যেতে চাই। কেমন দেখলেন আর্জেন্টিনার স্কোয়াড? একটা বড় সময় নিয়ে লিওনেল স্কালোনি কিন্তু স্কোয়াডটা ঘোষণা করেছেন। কেমন হলো আর্জেন্টিনার দল? প্রথম কথা হচ্ছে আর্জেন্টিনার দলে আসলে বিশেষ কোনো চমক নাই, মানে ঠিক যেরকম হওয়া উচিত এক দু একটা তো কম বেশি থাকেই, সে এক দু একটা কম বেশির বাইরে খুবই এক্সপেক্টেড একটা স্কোয়াডই আসলে স্কালোনি দিয়েছেন। যেই সময় তিনি নিয়েছেন সেই সময় আসলে তিনি কেন নিচ্ছিলেন আমি সেটা নিয়ে একটু কনফিউজড ছিলাম, যে তার দল বাছাইয়ের ক্ষেত্রে মাস্তান তৈনকে নেবেন না, কারণ রিয়াল মাদ্রিদে গেম টাইম পায় না, সিম্পল। এখানে নিকো পাসকে নেবেন, কারণ কোমোতে দুর্দান্ত খেলেছেন, কোমোকে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করেছেন, এরকম একটা মানে বলবো অখ্যাত একটা ক্লাবকে নিয়ে আসা, তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের কারণে ইয়াং ট্যালেন্ট সুযোগ পাবে এটা মোটামুটি জানা ছিল। শুধু মানে না থাকাদের মধ্যে কে আছে? মার্কাস আকুনিয়াও তো রিভার প্লেটে খুব একটা বেশি গেম টাইম পায় নাই। তো সব কিছু মিলাই আমার কাছে যেটা মনে হয়েছে যে ওভারঅল স্কালোনি মনে হয় তার যে ইনজুরি কনসার্ন আছে, স্পেশালি ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসিরও, তিনি ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বলছিলেন যে তার মধ্যে কিছুটা ক্লান্তি ভর করেছে, তার মাসলগুলো স্টিফ হয়েছে, ফ্যাটিক তৈরি হচ্ছে, নিজে থেকে খেলতে চাচ্ছেন না পুরোটা সময় এরকম একটা বিষয়। উনি তো নিজের থেকে খেলতে চাচ্ছেন না, কারণ হচ্ছে এনার্জিটাকে ওয়ার্ল্ড কাপের জন্য তিনি প্রিজার্ভ করতে চান, যে কারণেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লিওনেল স্কালোনি সময়টা নিয়েছেন। পারমুটেশন কম্বিনেশন যাই হোক, 2022 কাতার বিশ্বকাপের 17 জনকে এখানে রেখেছেন, এবং এখনো পর্যন্ত যে কোর টিম, সেই কোর টিমে 2022 কাতার ওয়ার্ল্ড কাপ খেলা ম্যাক্সিমাম ফুটবলারকে তিনি রেখেছেন। তখন ওই দলটা ছিল কম্পারেটিভলি ইয়াং। 2026-এ এসে সেই দলটা অনেক বেশি এক্সপেরিয়েন্সড এবং ম্যাচিওর। একদমই তাই। যেটা বলছিলেন হাসান মাহদি, আপনার এক্সপ্লেনারও আমরা দেখছিলাম যে 17 জন প্লেয়ার এখনো কাতার বিশ্বকাপে যারা খেলছেন নতুন টিমটাতেও আছেন। এটা জি, আর্জেন্টিনার জন্য এটা কি অনেক বড় একটা শক্তির জায়গা হবে, নাকি কিছুটা গেম প্ল্যান, সবাই অন্যান্য যে টিম আছে কিছুটা গেম প্ল্যান আগে থেকেই ওনারা আঁচ করতে পারবেন? কেমন হতে পারে? এটা আর্জেন্টিনার জন্য একটা শক্তির জায়গা হবে, কারণ এই 17 জন, আরও একজন আছেন লো সেলসো, তারও কাতার বিশ্বকাপে খেলার কথা ছিল, ইনজুরির কারণে শেষ পর্যন্ত ছিটকে গিয়েছেন। এর সাথে যদি দিবালা থাকতো তাহলে 19 জন হয়ে যেত যে কাতার বিশ্বকাপে খেলেছে, তারা আবার আসছে 26 বিশ্বকাপে খেলবে। তো এটা অবশ্যই শক্তির জায়গা, এবং এই দলটা হচ্ছে একটা ক্লাবের মতো। ইন্টারন্যাশনাল টিমে যখন এত বোঝাপড়া থাকে, এবং অনেকে বলে থাকে আর্জেন্টিনার এই দলটাকে ক্লাবের মতো, তাদের মাঝে যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে সেটা হচ্ছে তাদের বিশ্বকাপ জয়ের পথটা তৈরি করে দিয়েছিল। শুধু বিশ্বকাপই না, স্কালোনির আন্ডারে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে 2 বার, ফিনালিসিমা জিতেছে। তো তিনি জানেন আসলে তার কোন পজিশনে কাকে দরকার, সেই হিসাব করে তিনি দল দিয়েছেন। এবং মাহাদি যেটা বলছিল যে আসলে দল এমনই হওয়ার কথা ছিল, খুব বেশি পরিবর্তন বা বেশি চমক যদি বলি তেমন কিন্তু না। আকুনিয়া গেম টাইম পায়নি রিভার প্লেটে, যে কারণে তাকে নেওয়া হয়নি। কিন্তু আর একটা শঙ্কার কারণ হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স। 4 বছর আগে যারা আছে তারা এখনো আছে, অর্থাৎ 4 বছর কিন্তু বেড়ে গেছে তাদের। ওতামেন্দির কথা বলতে হয়, যদি এক্সপ্রেস উইং থাকে তাহলে আর্জেন্টিনা সমস্যায় পড়বে, যেটা বারবারই পড়ে তারা। শুধু ডিফেন্সের কথা বলছেন, যদি লিওনেল মেসিকে কেন্দ্র করে যেভাবে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা খেলেছে, লিওনেল মেসি যদি পুরোটা সময় ধরে খেলতে না পারেন, সেক্ষেত্রে আর্জেন্টিনার ফরওয়ার্ডে যারা আছেন, লাউতারো মার্টিনেজ বলেন, আলভারেজ বলেন, সেই ক্ষেত্রে কি আর্জেন্টিনা এই কভারটা করতে পারবে মেসিকে ছাড়া? পুরোটা দল যেভাবে, সেই হোমওয়ার্কটাও কিন্তু করেছেন স্কালোনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ছিলেন না, কিন্তু আর্জেন্টিনা ঠিকই ম্যাচগুলো জিতেছে। ব্রাজিলকে 4-1 গোলে হারিয়েছে, মেসি সেই ম্যাচে ছিলেন না। উরুগুয়ের এগেইনস্টে জিতেছে, সেই ম্যাচে মেসি ছিলেন না। তারা হোমওয়ার্ক করে এসেছে। সেই কারণে কি এতটা দেরি করলেন স্কালোনি দলটা দেওয়ার ক্ষেত্রে? নাকি আরেকটা গুঞ্জন ছিল কিন্তু যে দি মারিয়া ব্যাক করার একটা সুযোগ, একটা গুঞ্জন ছিল? দি মারিয়া ব্যাক করার কোনো সম্ভাবনাই এখানে ছিল না। আর একটা হচ্ছে দি মারিয়ার কথা বলছেন, তাকে বেশি মিস করবে আর্জেন্টিনা। জি জি জি, আমি তিনি হচ্ছে যে বড় ম্যাচগুলোতে গোল করতেন, তার একটা ছিল ট্রেডমার্ক। জি, দি মারিয়ার অনুপস্থিতিটা এখানে মানে পূরণ করার মতো প্লেয়ার এই স্কোয়াডে নেই। ওভারঅল সারা, আমি একটু পেয়ার ভাইয়ের সাথে অ্যাড করি। পেয়ার ভাই যেটা বলছে যে দি মারিয়ার মানে প্রেজেন্স না থাকা,
অলওয়েজ ফুটবলে গতকালকে আমরা আলোচনা করছিলাম, রিমন, আমি আর পেয়ার ভাই যখন আড্ডা দিচ্ছিলাম, আমরা আলোচনা করছিলাম যে একটা কখনোই পৃথিবীর সবচাইতে ভালো মানে সেরা দলটা ওয়ার্ল্ড কাপ জেতে না। খুবই কম নজির আছে যে সবচাইতে ভালো দলটাই জেতে, এবং মানুষের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, পরাশক্তির ক্ষেত্রে সব সময় এক্সপেক্টেড কেউ পরাশক্তি হয় না, যার হওয়ার কথা না সে হয়। একজন চাইনিজ অধ্যাপক আছেন, এই মুহূর্তে নাম ভুলে গেছি, এই মুহূর্তে উনি খুবই পপুলার, জিয়াং, তার একটা থিওরিতে আমি দেখছিলাম, মানে তিনি অন্যের থিওরিগুলোকে রিলেট করে বলেন আর কি, গেম প্ল্যান থিওরি। হ্যাঁ, গেম প্ল্যান থিওরি যেটা করে। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আনহেল দি মারিয়া সাচ আ লাকি চার্ম। এই আনহেল দি মারিয়া ফাইনাল খেলা মানে হচ্ছে আর্জেন্টিনা হারবে না। 2014 ওয়ার্ল্ড কাপ আনহেল দি মারিয়া ফাইনালে ইনজিওর্ড, মানে রিয়াল থেকে চিঠি দেয়া হয়েছিল যে মারিয়াকে তোমরা কিন্তু ফাইনালে খেলাবে না। সেইটা মারিও গুয়েৎজের এক গোলে 2014-তে ওয়ার্ল্ড কাপ জিততে পারতো আর্জেন্টিনা, এবং সেই সময়ে মানে গঞ্জালো হিগুয়েইন যেই সব গোল মিস করেছেন এবং লিওনেল মেসিও যেভাবে মিস করেছেন, সেটা আমার কাছে মনে হয় শুধুমাত্র লাক ছাড়া, মানে এটা কেন মিস হবে? গঞ্জালো হিগুয়েইন তো একদম 1-1 মিস করেছেন, যেটা গঞ্জালো হিগুয়েইনের এলপিপি তার জন্য এটা একদম মানে ডাল ভাত, কিন্তু সেটা তিনি করেছেন। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই আনহেল দি মারিয়া না থাকাটা লাকি চার্ম মিসিং, আমি জানি না এই লাকি চার্ম কেউ হবে কিনা। এবং আর্জেন্টিনার এই দলটার মধ্যে ইনসাইড উইঙ্গার অনেকেই আছেন, প্লে মেকার আছেন, বক্স টু বক্স মিডফিল্ডারও আছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন ক্লাসিক উইঙ্গার যেটা আনহেল দি মারিয়া, এবং ভার্সেটাইল, যে দুই উইঙ্গে যখন যেখানে দরকার কোচের, স্কালোনি এটা 2022 ওনাকে খেলিয়েছেন, রাইটে খেলিয়েছেন, লেফটে খেলিয়েছেন, এবং নট অনলিদের যে মানে খুবই এক্সপ্রেস পেসে তার উইং, তার ক্রিয়েটিভিটি, তার ড্রিবলিং, তার রিকভারি, মানে সাচ আ ওয়ান্ডারফুল, আমি জানি না, খুব আন্ডাররেটেড প্লেয়ার। রিয়াল মাদ্রিদে যখন খেলেছেন তখনও মানে ফ্যান্টাস্টিক। যখন ওই যে ওয়ার্ল্ড কাপের আগে যে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, ওই মারিয়ার কারণে জিতেছিল 18টা। তো মানে ফ্যান্টাস্টিক একটা প্লেয়ার। এই প্লেয়ারটা না থাকাটা আমি জানি না নিকো পাসকে চিন্তা করাচ্ছে। নিকো পাস অবশ্য আনহেল দি মারিয়ার জায়গায় না, মোরলেস লিওনেল মেসির মানে বডি ডাবল আর কি, আমরা যদি বলি যে তাকে চেঞ্জ করে যদি নামায়, বা হয়তো নিকোকে দিয়ে কখনো স্টার্ট করাবে কিনা আমি জানি না, স্কালোনি মেবি করাতে পারেন, কারণ খুবই ভালো ফর্মে আছেন। আপনার 12-13টা গোল, 6-7টা অ্যাসিস্ট, ইম্প্যাক্ট, তার যে 21 বছর বয়স, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মাঠে, লং রেঞ্জ শুটিং, অল্প স্পেসের মধ্যে বল কন্ট্রোল করা, এবং যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে তখন খুব কুইকলি সেটার সাথে রিকভারি সিস্টেমটার সাথে তিনি যেভাবে অ্যাড হয়ে যান, সব কিছু মিলিয়ে আনহেল দি মারিয়ার অভাব পাস পূরণ করতে পারবেন কেন, বা তাকে আদৌ এত বড় মঞ্চে ওইভাবে সুযোগ দেওয়া হবে কিনা, এটা নিয়ে একটু সন্দেহ আছে। বাট ওভারঅল যে স্কোয়াডটা লিওনেল স্কালোনি দিয়েছেন, এই স্কোয়াডটা যদি সেমিফাইনাল না খেলে, তাহলে আমি একটু বিস্মিত হব যে এটা ডেফিনেটলি সেমিফাইনাল খেলার রহমান পের ডিফেন্সের কথা বলছিলেন, যে বুরা ডিফেন্স, আর্জেন্টিনার ডিফেন্সটার জায়গাটা, যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার মেইন ডিফেন্ডার হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো তো ইনজুরি সমস্যা আছে। টটেনহাম হটস্পার খেলেছেন, টটেনহাম হটস্পার এবার মানে কানের উপর দিয়ে গুলি চলে গেছে, মনে হয় রেলিগেশনের দিকে চলে যাচ্ছিল। তো ওভারঅল সবকিছু মিলিয়ে ক্রিস্টিয়ান রোমেরো হচ্ছে এই ডিফেন্সের মেইন মানুষ, যিনি কিনা এরিয়ালি ভেরি স্ট্রং, মানে তার হাইট, এবং যখন দলের দরকার থাকে অপোনেন্টের সীমানায় গিয়ে হেডে গোল করা, সেটাও রোমেরোর মধ্যে খুব ভালো করে আছে। লিসান্দ্রো মার্টিনেজ, রোমেরো, নাহুয়েল মোলিনাও 2022-এ খেলেছেন, মেসির একটা পাস, একটা দুর্দান্ত গোল আছে তার। কিন্তু আপনি যদি আপনার ফুলব্যাক, দুইটা ফুলব্যাকই দেখেন, যেহেতু এক্সপ্রেস উইঙ্গার এই দলে নাই, আপনি নিকো উইলিয়ামস কিংবা লামিনে ইয়ামালের মতন এরকম এক্সপ্রেস উইঙ্গার নাই, আমি বলছিলাম যে ক্লাসিক উইঙ্গার নাই। সুতরাং ইনসাইড স্ট্রাইকার যারা থাকেন কিংবা ফলস নাইন যারা খেলেন, তারা কিন্তু অনেক সময় আপনার কুইক কাউন্টার অ্যাটাকে ঠিকঠাক সময়ে ওই সময়টাতে নিচে নামতে পারে না, বা ফুলব্যাকদের যে সাপোর্ট, মানে যে তাদের মধ্যে যে লিঙ্কটা তৈরি হয়, যখন ফুলব্যাক উপরে উঠে যায় তিনি সেই খালি জায়গাটাকে কাভার করেন, সেই জায়গাটা একটু প্রবলেমেটিক হইতে পারে আমার কাছে মনে হয়। বাট ওভারঅল হ্যাঁ, ডিফেন্স নিয়ে সবসময় থাকে পেয়ার ভাই, সবসময় আর্জেন্টিনা শেকি থাকে, কারণ অনেক ম্যাচ ওয়ার্ল্ড কাপে, এবং বিশেষ করে যখন ইউরোপিয়ান টিমগুলোর এগেইনস্টে খেলে আর্জেন্টিনা কিন্তু বিপদে পড়ে যায়। সব ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। এর কারণ হচ্ছে যে আর্জেন্টিনা ইউরোপের দলগুলোর এগেইনস্টে কম খেলে। এই বিশ্বকাপের আগেই দেখেন ইউরোপিয়ান সাইডের বিপক্ষে ম্যাচ কিন্তু খুব একটা বেশি খেলেনি, এই কারণে ধুঁকতে হয়। এবং ডিফেন্স নিয়ে আবারও কিন্তু আর্জেন্টিনার শঙ্কার কারণ রয়েছে। ওতামেন্দির কথা বলছেন, 38-এর বেশি হয়ে গেছে বয়স,
রোমেরোর কথা বলছিলেন, পুরোপুরি ফিট না, এই দিকগুলো আসলে স্কালোনির জন্য চিন্তার। এবং তিনি কিন্তু চেষ্টা করেছেন যে ব্যাকআপ ডিফেন্ডার তৈরি করার জন্য, কিন্তু তৈরি করতে পারেনি, তৈরি হয়নি আসলে। এটা তাদের জন্য শুধু একটা ডিফেন্স কি চিন্তার কারণ। স্কালোনের বেঞ্চটাকে মনে হচ্ছে কতটুকুন শক্তিশালী, যদি আমরা মিডফিল্ডও বলি কিংবা ফরওয়ার্ডও বলি, বেঞ্চে কতটুকুন শক্তিশালী? মিডফিল্ডে ইনজুরির একটা বড় কিন্তু সংখ্যা পুরোটা মিডফিল্ডে যে তিনজন সময় জুড়ে রয়েছেন, ছিল, জি। পল রয়েছেন, দি পল, ম্যাকালিস্টার, এনজো, এই তিনজন যখন খেলেন তখন বলা হয়ে থাকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ড হচ্ছে আর্জেন্টিনার। তো এই তিনজনের ব্যাকআপ রয়েছেন। সেলসোকে নিয়ে যাচ্ছেন তিনি, গতবার তার থাকার কথা ছিল, শেষ পর্যন্ত ইনজুরির কারণে এখন গতবার খেলতে পারেনি, এবার তাকে রাখা হয়েছে দলে। ফরওয়ার্ড লাইনে তো আলভারেস রয়েছেন, মার্তিনেজ রয়েছেন, আলমাদা আছেন, মেসি রয়েছেন। এবং মেসি আমার মনে হয় যে সবগুলো ম্যাচে পুরো 90 মিনিট হয়তো তিনি খেলতে নাও পারেন, জি। সে কারণে কিন্তু স্কালোনি হোমওয়ার্ক করে তার দলকে এভাবেই সাজিয়েছেন আসলে। যে আলোচনাটা আরেকটু একদম শুরুতে সারা যে প্রশ্নটা করলো যে এই দলটার ওভারঅল, যে দলটার মিডফিল্ড এবং তার হচ্ছে আফফ্রন্ট, যেটা সারা বলেছে যে একদম মেসি নির্ভরতা, এইবার কিন্তু মেসি নির্ভর দল না, এবার একদমই মেসি নির্ভর দল না। কারণ হচ্ছে আফফ্রন্টে বেশ কিছু ডাইভার্সিভ এবং ক্রিয়েটিভ প্লেয়ার আছে, স্পেশালি হুলিয়ান আলভারেজ যখন 2022 খেলেছেন আনকোরা, ম্যাকালিস্টার দ্যাট টাইম। এবং ম্যাকালিস্টারকে যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু সমালোচনা হয়েছিল স্কালোনি, কোথা থেকে ধরে নিয়ে কেন এসেছে, তাকে নিয়েছিল, জি। তখন তো লিভারপুলেও খেলে না, মানে পর্তুগিজ কোনো একটা ক্লাব থেকে বা নেদারল্যান্ডসের কোনো একটা ক্লাবে খেলতো, সেখান থেকে নিয়ে এসে দলে এনজো তখন চেলসির এত বড় স্টার না। তো এই যে মেক্সিকোর এগেইনস্টে যখন গোলটা করলো ওই ম্যাচে, আউটস্ট্যান্ডিং। তো এনজো, ম্যাকালিস্টার এবং রদ্রিগো দি পল, যাকে বলা হয় হচ্ছে মেসির বডিগার্ড, আপনি যাই বলেন না কেন, সাচ আ ওয়ান্ডারফুল, ইন্টার মায়ামিতে মেসির সাথেই খেলছেন। 2026 ওয়ার্ল্ড কাপ তাদের টার্গেট, তো যে কারণে এই মেজর লিগ সকারে খেলার কারণে প্রত্যেকটা মাঠে এই যে মাঠের সাথে পরিচয়, বা যেই মাঠে আপনি রেগুলার খেলেন সেটা আপনাকে একটা হোম অ্যাডভান্টেজ দেয়। তো এটা রদ্রিগো দি পল এবং মেসি দুজনেই পাবেন। এবং ইন্টার মায়ামির লাস্ট 3-4টা ম্যাচ দেখেন, ডিপল এবং মেসির যে বোঝাপড়া, যে কানেকশন, এটা 2022 ওয়ার্ল্ড কাপেও ছিল। এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখব ম্যাকালিস্টার এবং এনজোর দুই দল ইংলিশ প্রিমিয়ার লিগে এবার খুব ভালো করে নাই, বাট দুজন, ম্যাকালিস্টার তো একটা ইনজুরি কনসার্ন এই মুহূর্তে আছে, তিনি মানে খুব একদম ফুল ফিট হয়ে গেছেন, বাট তারপরেও একটা সিজনে আপনি যখন ইনজিউর থাকেন, সেই জায়গা থেকে এসে ওই মানে আত্মবিশ্বাস পাওয়ার জন্য আবার 1-2টা ম্যাচ খুব ভালো খেলা লাগে, ভালো না খেললে আবার আত্মবিশ্বাস ব্যাক করে না, 1-2টা ম্যাচ খারাপ হয়ে গেলে সার্কিট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওভারঅল আপনি যদি একটু, ওই যে নিকো পাজের কথা আমি বেশি করে বলছিলাম, যে তো ফিফা তাকে নিয়ে একটা মানে কাভার স্টোরি করেছে যে ওয়ান্ডার কিড এবারকার ওয়ার্ল্ড কাপের, যে কয়েকজনের মধ্যে পাজ একজন, আলমাদার কথা বলা হয়েছে, আতলেতিকো মাদ্রিদের 6 জন, আফফ্রন্টে 4 জন, মানে দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনি, তিনিও আছেন রাইট উইংয়ে, মোস্ট অফ দ্য রাইট উইংয়ে খেলেন, ওয়ার্ক রেট ভেরি হাই, মানে তার মানে হচ্ছে ওর বাবার মতো প্রচুর পরিশ্রমী, বাপ তো মিডফিল্ডে খেলতো, সে উইংয়ে খেলে, আবার ইনসাইড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, ইনসাইড স্ট্রাইকার হিসেবে খেলতে পারে, ভেরি ইয়াং, ভেরি এনার্জেটিক। তো অপশন আপফ্রন্ট নিয়ে আমার তেমন কোনো বাড়ি, আমার কাছে মনে হয় যে ভালো। লিওনেল মেসির প্রেজেন্সই তো দুনিয়ার অন্য যে কোনো ব্যাকলাইনকে, মেসির তো আপনার গোটা ম্যাচে কিছু করা লাগে না, স্ক্যান করতে থাকবে, তারপরে সময় মতো যখন একটা পাস দেওয়ার একটা মানে ফাইনাল পাস বাড়াবে, যেটা গোল নিশ্চিতভাবে গোল হবে, অথবা নিজে একটা এরকম একটা মানে শর্ট নেবে, ম্যাজিক্যাল একটা মোমেন্ট তৈরি করবে, যেখানে খেলা মানে অন্যরকম হয়ে যেতে পারে। বাট ওভারঅল এবারকার যে ওয়ার্ল্ড কাপের সিনারিও আপনি দেখেন, পর্তুগাল such a wonderful midfield, আমি এদিকেই যাচ্ছিলাম, জি। দারুণ যে midfield। দলটা এখন আছে আর্জেন্টিনার, অন্য যে দলগুলো দিয়েছে ম্যাক্সিমাম দলই তো দিয়ে দিয়েছে, বিশ্বকাপ জয়টা কি আবার হতে পারে আর্জেন্টিনার, নাকি? আমি একদম শুরুতে আলোচনায় বলেছিলাম যদি সেমিফাইনালে না দেখি তাহলে অবাক হবো, আমি বলি না যদি চ্যাম্পিয়ন না হয় তাহলে অবাক হবো, সেমিফাইনাল না খেলতে পারলে অবাক হবো। আপনি একটু পর্তুগালের মিডফিল্ড দেখেন, ব্রুনো ফার্নান্দেজ, সিলভা, তারপর হচ্ছে আপনার ভিতিনিয়া, আর হচ্ছে ওই ছেলেটার নাম যেন কি, পিএসজিতে খেলেন, নেভেস, মানে হোয়াট আ মিডফিল্ড। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ওইখানে 2 জন, পিএসজি 4 জন, এবং আগামীকালকেও তো খেলা আছে, এরা খেলবে। ওই ইন্টেন্সিটি এই মিডফিল্ডের মধ্যে, এটাও ওয়ান অফ দ্য বেস্ট, যেটা পেয়ার ভাই বলেছে। আবার আপনি স্পেনের মিডফিল্ডও দেখেন, ফ্যান্টাস্টিক। ফ্রান্সের মিডফিল্ড যথেষ্ট ভালো, জার্মানি ভেরি গুড, নেদারল্যান্ডস ডিফেন্স, মিডফিল্ড এবং অ্যাটাক লাইন, মানে আপনার ভ্যান ডাইক সবচাইতে বড় তারকা, বাট ওভারঅল কোডি গ্যাকপো যারা আছে তারাও কিন্তু খুবই ইফেক্টিভ। ইউটিলিটি আসলে সবসময়
স্টার দিয়ে তো ম্যাচ জিতা যায় না, জিততে হয় হচ্ছে ইউটিলিটি ফুটবলার যারা কিনা মাঠে ওই প্রয়োজনের সময় তার রোলটা ঠিকঠাক মতন করেন। সো সেই জায়গা থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় 2022-এর আর্জেন্টিনা ছিল হচ্ছে আন্ডারডগ এনার্জি, ওই এনার্জি আন্ডারডগ এনার্জি হিসেবে গিয়েছে। এইবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সো অন্য দলগুলো আর্জেন্টিনাকে এবার 2022-এ অত হাইলি কেউ রেট করে নাই। জি জি 2018-তে যখন এই দল জিতে নাই, 2022 এই দলকে আর কেউ হাইলি রেট করে নাই। ওইটা ছিল, এবং সৌদির কাছে প্রথম ম্যাচ হারার পরে এই দলটাকে নিয়ে আরো রেটিংটা বেশি ডাউন হয়ে কাটাছেঁড়া গিয়েছিল। হয়েছে এবং পুরোপুরিভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং প্রতিটা ম্যাচই বলেছিল যে আমাদের জন্য ফাইনাল ম্যাচ। রহমান পেয়ার, হাসান মাহাদি, আমার হাতের সময় একদম শেষ। থ্যাংক ইউ সো মাচ।